আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। আজকে আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে ভাইবা সম্পর্কে এমবিবিএস ফাইনাল এক্সামে কিরকম প্রশ্ন আমরা করি সে সম্পর্কে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে ভাইবা জিআইটি। জিআইটি সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা থেকে অনেক প্রশ্ন করা হয় স্টুডেন্টদেরকে অ্যাসেসমেন্ট করার জন্য। আমরা বিভিন্ন মেডিকেল কলেজে পরীক্ষা নিতে যাই, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে বা তাদের কিছু স্ট্রাকচার্ড কোশ্চেন থাকে। সেই প্রশ্নগুলি আমাদের অনেক ক্ষেত্রেই মনোভূত হয় না। তখন আমরা স্টুডেন্টকে অ্যাসেস করার চেষ্টা করি, সে যদি ডাক্তার হয় তাহলে তার কাছে কোনো পেশেন্ট যদি আসে সেটা সে সঠিকভাবে রোগটা নির্ণয় করে চিকিৎসা দিতে পারবে কিনা। সেজন্য আমরা দুইটা তিনটা প্রশ্ন সিনারিও দিয়ে চেষ্টা করি। তার মানে হচ্ছে আমি চিন্তা করি এই রকম সিমটম বা সাইন নিয়ে তার কাছে এই পেশেন্টটা যদি আসে, সে ডাক্তার হওয়ার পর যখন ইন্টার্নশিপ করবে তখন ঠিক মতো রোগীটাকে চিকিৎসা দিতে পারবে কিনা। অর্থাৎ আমরা যে চিকিৎসক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা দেয়া, এবং চিকিৎসা দেওয়ার পর রোগীটা যেন ভালো হয়, মারা না যায়। যখন আমি মনে করব আমাদের স্টুডেন্টরা যখন এমন উত্তর দিবে যে সেই রোগীটাকে এই ট্রিটমেন্ট দিলে ভালো তো হবেই না, তখন রোগীটা মারা যাবে। আমরা কখনই চাব না আর চাই না সে ডাক্তার হয়ে রোগীটাকে মেরে ফেলবে। এখন এই প্রশ্নের মাধ্যমে সেটা অনেক ক্ষেত্রে প্রমাণিত হয়। কাজে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা যখন ভাইভায় উত্তর দিবা তখন খুব নার্ভাস হওয়া যাবে না, অত্যন্ত স্মার্টলি উত্তরগুলি দিতে হবে। আমি চিন্তা করি তোমার কাছে এই রোগীটা পাঠালাম, তুমি যদি নার্ভাস হয়ে যাও তাহলে রোগীর চিকিৎসা করবা কিভাবে। চিকিৎসাও যেমন জানতে হবে, তোমার স্মার্টনেস, কথা বলা, কনফিডেন্স, এগুলোও কিন্তু আমরা ভাইভাতে দেখি, এবং সেই হিসাবে তোমাকে পরীক্ষায় পাশ করাবো না ফেল করাবো সেই সিদ্ধান্ত নিয়ে থাকি। আজকে আমি জিআইটি সিস্টেম থেকে কি কি রকম প্রশ্ন করা হয় এবং তার উত্তরটা কি হওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমার একটি প্রশ্ন, যেমন আমি যেহেতু ঢাকা মেডিকেল কলেজে কর্মরত, আমরা আমাদের স্টুডেন্টদেরকে সাধারণত প্রবলেম ওরিয়েন্টেড প্রশ্ন দিয়ে অ্যাসেস করার চেষ্টা করি, এবং অন্য কোনো সেন্টারে যখন পরীক্ষা নিতে যাই এই রুলসগুলি ফলো করি। কাজেই তোমাদেরকে এভাবেই প্রস্তুতি নিতে হবে, এবং আমাদের অনেক এক্সামিনারই এইভাবেই ফলো করে থাকে। এখন আসা যাক প্রশ্ন। দেখো, a 50-year-old man presented with dyspepsia, occasional vomiting for 3 months, and anorexia and weight loss for 1 month. On examination, he has anemia and epigastric mass. তাহলে এই সিনারিওতে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? প্রথম কোশ্চেন। দেখো, একটা পেশেন্টের ডিসপেপসিয়া রয়েছে এবং মাঝে মধ্যে তার বমি হয়, সে খেতে পারে না, তার লস অফ অ্যাপেটাইট এবং ওয়েট লস। এ থেকে বোঝা যাচ্ছে যেহেতু বমি হচ্ছে, খেতে পারছে না, আর তার পাকস্থলিতে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে। এখন একজন মানুষ যদি খেতে না পারে তার ওজনটা কমে যাবে। আবার দেখো, তুমি এক্সামিনেশন করে কি পাচ্ছ? এনিমিয়া। এনিমিয়াটা কেন হচ্ছে?
একটা হচ্ছে সে খেতে পারছে না সেজন্য হতে পারে, আবার তার যদি রক্ত বমি হয়, হেমাটোমেসিস অথবা কালো পায়খানা হয় তার জন্য হতে পারে। আবার এক্সামিনেশন ফাইন্ডিংস এর ক্ষেত্রে পেয়েছি কি আমরা একটা এপিগ্যাস্ট্রিক মাস, মানে এপিগ্যাস্ট্রিক রিজনে একটা লাম। তখন আমার চিন্তা করতে হবে এপিগ্যাস্ট্রিক রিজনে অ্যানাটমি যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এখানে কি থাকে। দেখো স্টোমাক থাকতে পারে, তারপর লেফট লোব অফ দ্য লিভার থাকতে পারে, ট্রান্সভার্স কোলন থাকতে পারে, স্প্লিন থেকে কিছু আসতে পারে, ইভেন প্যানক্রিয়াস যেহেতু রেট্রিপেরিটোনিয়াল অর্গান সেখান থেকে আসতে পারে কিন্তু রেয়ারলি। তাহলে পেশেন্টের হিস্ট্রি দেখে তোমার কি ডায়াগনোসিস হবে? নাম্বার ওয়ান হচ্ছে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, যেমন কার্সিনোমা অফ দ্য স্টোমাক। তখন আমরা যদি বলি কেন এটা বললা কার্সিনোমা স্টোমাক, তখন তুমি বলো এই যে হিস্ট্রিগুলি, ডিসপেপসিয়া, ভমিটিং হচ্ছে, লস অফ অ্যাপেটাইট, ওয়েট লস এবং এপিগ্যাস্ট্রিক লাম। তখন আবার এখানে সাপ্লিমেন্টারি কোশ্চেন হতে পারে আর কি কি হিস্ট্রি নেওয়ার প্রয়োজন ছিল, তখন তুমি বলবা তার হেমাটোমেসিস মেলান আছে কিনা সেটা আমরা জিজ্ঞেস করতে পারতাম। এবং যদি কার্সিনোমা স্টোমাক হয় কোশ্চেন অনুসারে আমরা আসি। তারপর হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলার আগে তুমি যে কোনো জায়গায় অ্যানাটমিটা যদি চিন্তা করো, যেমন স্টোমাক থেকে আসলে কার্সিনোমা স্টোমাক, এবং ট্রান্সভার্স কোলন থেকে যদি হয় কার্সিনোমা ট্রান্সভার্স কোলন হতে পারে, লেফট লোব অফ দ্য লিভার থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, তারপর একটা স্প্লিন থেকে একটা স্প্লিনিক সিস্ট বা লিভারে একটা সিস্ট হতে পারে। কিন্তু লিভার সিস্ট বা স্প্লিনিক সিস্ট হলে কিন্তু উপরের সিমটমগুলি তোমার কখনো থাকবে না। এই ক্ষেত্রে তুমি বলতে পারো আর কার্সিনোমা ট্রান্সভার্স কোলনটা আসে। কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজনে যদি প্যানক্রিয়াস রয়েছে, প্যানক্রিয়াসের ক্ষেত্রে কিন্তু রেট্রোপেরিটোনিয়াল এত টিউমারটা এত বড় হয় না। যদি কখনো সিস্ট হয় প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, সেই ক্ষেত্রে একটা এপিগ্যাস্ট্রিক মাস পেতে পারি, কিন্তু তার ওয়েট লস হওয়ার সম্ভাবনা কম। কাজে তুমি অ্যানাটমি চিন্তা করে রোগীর হিস্ট্রির সাথে কোরিলেট করে তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে হবে। তাহলে কি কি হতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? কার্সিনোমা ট্রান্সভার্স কোলন হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা অ্যারাইজিং ফ্রম দ্য লেফট লোব অফ দ্য লিভার হতে পারে, স্প্লেনিক সিস্ট হতে পারে। এগুলো হচ্ছে রেয়ারলি। এটা গ্যাস্ট্রিক স্টোমাকের ক্ষেত্রেও কার্সিনোমা ছাড়াও স্টোমাকের কিছু প্যাথোলজি হতে পারে, যেমন একটা লিম্ফোমা হতে পারে স্টোমাকে। তারপর স্টোমাকের ক্ষেত্রে তোমার স্টোমাকের একটা জিস্ট হতে পারে। সেই জিনিসগুলি আগে আসার কথা, কিন্তু রেয়ার পসিবিলিটিস হচ্ছে কার্সিনোমা স্টোমাক এবং সিস্ট, সেগুলি। কিন্তু সিস্টও আসবে না। শুধু আমরা যদি একটা এপিগ্যাস্ট্রিক মাস চিন্তা করি সেই ক্ষেত্রে একটা প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট হতে পারে, স্প্লিনিক সিস্ট হতে পারে, একটা লিভার সিস্ট হতে পারে। কিন্তু তোমার পুরো সিনারিওতে যদি আসো তাহলে দেখো কার্সিনোমা স্টোমাক হতে পারে, এটা বডিতে হতে পারে, ফান্ডাস হতে পারে, একটা গ্যাস্ট্রিক লিম্ফোমা হতে পারে, অথবা স্টোমাক একটা মেলিগন্যান্ট জিস্ট হলেও এরকম সিনারিও হতে পারে। তারপর আসো নেম ওয়ান ইনভেস্টিগেশন টু কনফার্ম ইউর ডায়াগনোসিস। তাহলে এটা আমরা ডায়াগনোসিস কিভাবে করব? এখানে বলা হচ্ছে একটা ইনভেস্টিগেশন। এক্ষেত্রে তোমার উত্তরটা হবে এন্ডোস্কোপি অফ আপার জিআইটি যদি করি তাহলে আমরা এন্ডোস্কোপি করে স্টোমাকে কোনো প্যাথোলজি আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। এবং এটা কনফার্ম করতে হলে একটা বায়োপসি করতে হবে। বায়োপসি করে যখন টিস্যু ডায়াগনোসিস করব তখন আমরা বলে দিতে পারবো এটা কি কার্সিনোমা নাকি একটা গ্যাস্ট্রিক লিম্ফোমা। এখন যদি তোমার স্টোমাকের কোনো রিলেশন না হয়ে
অন্য কিছু চিন্তা করি, যদি লিভার থেকে এটা অ্যারাইজ হয় চিন্তা করি, যদি এখানে সুযোগ কম, অথবা স্প্লিন থেকে চিন্তা করি, তাহলে আমরা এন্ডোস্কোপি বলবো না। সেই ক্ষেত্রে আমরা বলবো একটা আলট্রাসোনোগ্রাফি অফ দা আপার অ্যাবডোমেন বা হোল অ্যাবডোমেন করতে পারি। যদি এটা সিস্ট হয় সেটা বুঝতে পারবো। যদি কোনো সলিড কিছু হয় সেই ক্ষেত্রে হতে পারে হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান করেও আমাদের সেটা বোঝা যাবে। তবে এখানে কি টিস্যু ডায়াগনোসিস করার প্রয়োজন রয়েছে? আমরা সাধারণত লিভারের থেকে যদি কোনো টিউমার হয় সেই ক্ষেত্রে টিস্যু ডায়াগনোসিস করি না। এই ক্ষেত্রে সিটি স্ক্যান, আমরা ভাইরাল মার্কার HBsAg অথবা NTHCV যদি পজিটিভ থাকে এবং তার টিউমার মার্কার আলফা ফিটোপ্রোটিন যদি বেশি থাকে, তাহলে ধরা হয় 95% ক্ষেত্রে এটা হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। কেন আমরা টিস্যু ডায়াগনোসিস করি না? এই ক্ষেত্রে হচ্ছে টিস্যু ডায়াগনোসিস করার ফলে যেহেতু আমরা একটা ফাইন নিডল অ্যাসপিরেশন এন্ড সাইটোলজি করতে পারি, অথবা কোর কাট বায়োপসি যদি নেই, সেই ক্ষেত্রে আমাদের অ্যাবডোমিনাল ওয়ালে মেটাস্টেসিস হতে পারে, অথবা সেই মেলিগন্যান্ট সেলগুলি পড়ে অন্য জায়গায়ও মেলিগন্যান্সি হতে পারে। তারপর তোমার চিন্তা ভাবনাটা থাকতে হবে ব্রড স্পেকট্রাম। তোমার এই কথাগুলি একটু বাড়তি বলছি যেন তোমরা জিনিসগুলি বুঝতে পারো। কিন্তু তোমার পরীক্ষার মধ্যে যদি আসে, তুমি যদি টু দা পয়েন্ট উত্তর দিয়ে যাও, যেমন হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তুমি বলবা কার্সিনোমা অফ দ্য স্টোমাক। হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তুমি বলো লিম্ফোমা অফ দ্য স্টোমাক, অথবা তোমার মেলিগন্যান্ট জিস্ট অফ দ্য স্টোমাক। তারপর তুমি আসো নেম ওয়ান ইনভেস্টিগেশন টু কনফার্ম ইউর ডায়াগনোসিস, তখন তোমার সরাসরি উত্তর এন্ডোস্কোপি অফ দ্য আপার জিআইটি এন্ড বায়োপসি। তখন এক্সামিনার যদি জিজ্ঞেস করে আরো কি কিছু করতে চাও বা আগে কিছু করা হতো, কিন্তু টিস্যু ডায়াগনোসিস কিন্তু অন্য কিছু ভাবে করা যাবে না। এই ক্ষেত্রে তুমি বলতে পারো আগে যেমন করা হতো বেরিয়াম মিল এক্সট্রা অফ স্টোমাক এন্ড ডিউটেরাম, এখন সেটা করা হয় না। তারপর আসো 4 নাম্বার কোশ্চেনে, হোয়াট ইজ ইউর ট্রিটমেন্ট প্ল্যান অ্যাকর্ডিং টু দ্য স্টেজ অফ দ্য ডিজিজ। এই ক্ষেত্রে দেখো তুমি তখন বলবা যদি আমার কার্সিনোমা স্টোমাক আসে তখন এটা স্টেজিং করব। স্টেজিং এর ক্ষেত্রে আমরা লোকাল এক্সটেনশন বোঝার চেষ্টা করি এবং ডিস্টেন্ট মেটাস্টেসিস আছে কিনা সেটাও বুঝতে চেষ্টা করি। তোমরা জানো স্টোমাকের ক্যান্সারটা কি কি ভাবে ছড়াতে পারে। একটা হচ্ছে স্টোমাকের ওয়াল থেকে হতে পারে, যেমন এপিথেলিয়াম থেকে, সেখান থেকে মিউকোসা, সাবমিউকোসা, সেরোসা ইনভলভ করে এটা লিম্ফনোডগুলি পেরিগ্যাস্ট্রিক লিম্ফনোড ইনভলভ করতে পারে। এবং স্টোমাকের আশেপাশে যে স্ট্রাকচারগুলি রয়েছে যেমন ট্রান্সভার্স কোলন, ওমেন্টাম এবং লিভার, এগুলি তো লোকাল ইনভেশন হতে পারে। এটা ছাড়াও ব্লাডের মাধ্যমে সেটা লিভারে যেতে পারে। তারপর হচ্ছে ট্রান্সসিলোমিক স্প্রেড হতে পারে, যেমন আমরা টিউমারটা আমাদের ইন্টেস্টাইনে যেতে পারে এবং ওভারিতে যেতে পারে। সেই ক্ষেত্রে পেলভিক ডিপোজিট হতে পারে, যেটাকে আমরা ক্রুকেনবার্গ টিউমার বলে থাকি। এটা ছাড়াও অ্যারাইটাল ওয়ালে, অ্যাবডোমিনাল ওয়ালে যেতে পারে। অ্যারাউন্ড দ্য আম্বেলিকাসে যদি যায় তখন ছোট ছোট নোডিউল হয়, যেটাকে আমরা সিস্টার জোসেফ নোডিউল বলে থাকি। এটা ছাড়াও লেফট সুপ্রাক্লেভিকুলার লিম্ফনোডও যেতে পারে। এখন বলো এই কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইউর ট্রিটমেন্ট প্ল্যান অ্যাকর্ডিং টু ইউর স্টেজ অফ দ্য ডিজিজ। যদি ক্যান্সার হয় তাহলে এটার চিকিৎসা হচ্ছে সবসময় হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা যেন আমরা সার্জনরাই করি এরকম না। তুমি বলবা এটা হচ্ছে MDT, মাল্টি ডিসিপ্লিনারি একটা টিম। তোমাকে যদি জিজ্ঞেস করে তখন বলবা স্যার আমি কিছু স্টেজিং করার জন্য ইনভেস্টিগেশন করব। কি করবা? সেটা হচ্ছে প্রথমে তুমি অ্যাবডোমেনের কোথাও ছড়ালো কিনা সেজন্য আলট্রাসোনোগ্রাফি অফ দা হোল অ্যাবডোমেন করতে পারো। এখন আলট্রাসোনোগ্রাফি অফ দা হোল অ্যাবডোমেন করে তুমি কি বুঝতে পারবা? তখন হচ্ছে এটা কোনো লিম্ফ নোড ইনভলভমেন্ট আছে কিনা আমরা বুঝতে পারবো, লিভারে মেটাস্টেসিস হচ্ছে কিনা সেটা বোঝা যাবে, তার যদি অ্যাসাইটিস থাকে সেটাও বোঝা যাবে, পেলভিক ডিপোজিট থাকলেও
সেটাও আমরা বুঝতে পারবো। তখন হচ্ছে অনেক ক্ষেত্রে ছোট লিম্ফ নোড থাকলে আল্ট্রাসোনোলজিস্ট খুব বেশি ভালো বলতে পারেন, পেলভিক ডিপোজিট থাকলেও বলতে পারেন। সেই ক্ষেত্রে কি করব, আমরা একটা কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান যদি করি আইভি এবং ওরাল কন্ট্রাস্ট দিয়ে, তখন সেই জিনিসগুলি আবার আমরা ভালো বুঝতে পারব, সেটা করা যেতে পারে। তারপর হচ্ছে এখন এটা ট্রিটমেন্ট কি হবে, এটা কি, যেহেতু মাল্টিডিসিপ্লিনারি টিম বললাম, যে কোনো ক্যান্সারের চিকিৎসায় যেমন আমাদের সার্জনদের একটা রোল রয়েছে, মেডিকেল অনকোলজিস্টের একটা রোল রয়েছে, রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট। বাইরের কান্ট্রিগুলিতে বা ক্যান্সার চিকিৎসা সবাই মিলে একটা টিউমার বোর্ড করবে এবং তারা চিন্তা করবে এই রুগীটার ক্ষেত্রে সার্জারিটা কি আগে করব না আগে থেরাপি দিব। তোমরা জানো যে কোনো ক্যান্সারের আগে যে থেরাপিটা দেই সেটাকে বলা হয় নিউ অ্যাডজুভেন্ট থেরাপি, এবং ক্যান্সার সার্জারি করার পর যে থেরাপি দেই সেটাকে বলা হয় অ্যাডজুভেন্ট থেরাপি। আর রেডিওলজিস্ট হচ্ছে এই যে সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি এগুলি করে দেখে বলবে সেটা কোনো লিম্ফ নোড ইনভলভমেন্ট কিনা অথবা সারাউন্ডিং কোনো স্ট্রাকচার ইনভলভমেন্ট কিনা, সেই জিনিসগুলি খুবই ভালোভাবে বলতে পারবে। তারপর আসো এখানে প্যাথোলজিস্টের কাজটা কি। প্যাথোলজিস্টের ফাংশন হচ্ছে এই যে টিস্যু ডায়াগনোসিস করলাম, এটা কি লিম্ফোমা নাকি কার্সিনোমা নাকি জিস্ট, সেই জিনিসগুলি সম্পর্কে সে ভালো একটা অভিমত দিবে। এখন সবাই মিলে তারপর আমরা সিদ্ধান্ত নিব এটার জন্য কোন অপারেশনটা ভালো, কিভাবে করা যায়। এখন হচ্ছে তোমার উত্তরটা কি হবে, হোয়াট ইজ ইউর ট্রিটমেন্ট প্ল্যান। প্রথম বলবা স্যার অ্যাকর্ডিং টু দ্য স্টেজ অফ দ্য ডিজিজ, বলবা এটা আমরা একটা টিউমার বোর্ড করব, বিভিন্ন ইনভেস্টিগেশন করব, যদি আর্লি গ্যাস্ট্রিক কার্সিনোমা হয় তাহলে আমরা সার্জারি করব এবং তারপরে আমরা বিভিন্ন থেরাপি দিতে পারি, আইদার রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি। কিন্তু যদি অ্যাডভান্স কেস হয় সেই ক্ষেত্রে আমাদের হয়তো সার্জারি করতে পারবো না, সার্জারি আমাদের থেরাপি দিতে হবে। অনেক ক্ষেত্রে সার্জারিকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা যায়, কিউরেটিভ সার্জারি এবং পিলিয়েটিভ সার্জারি। এখন এটা যদি ছড়িয়ে যায়, পেশেন্টের প্রচুর ব্লিডিং হয় অথবা পেশেন্ট খেতে পারে না, সেই ক্ষেত্রে আমরা স্টোমাকটা না ফেলেও আমরা গ্যাস্ট্রোজেজুনোস্টমি করে থাকি। কিন্তু ক্যান্সারটা আমাদের ফেলতে হবে। কিউরেটিভ সার্জারি যখন করি সেই ক্ষেত্রে আমাদের যে ক্যান্সারটা রয়েছে আমরা সেটা ফেলি, এটার প্রক্সিমাল 5 সেন্টিমিটার, ডিস্টাল অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার, গ্রেটার ওমেন্টাম, লেজার ওমেন্টাম এবং 1 টায়ার এহেড দ্য ইনভলভ লিম্ফ নোডটা আমরা ফেলে দিই। এখন আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত লাম্প হবে না। এই পেশেন্টের যেহেতু একটা এপিগ্যাস্ট্রিক লাম্প রয়েছে, তার ধরে নিতে হবে অ্যাডভান্স বা অ্যাডভান্স কার্সিনোমা। সেই ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রোজেজুনোস্টমি করতে পারি। যদি এন্ট্রামে গ্রোথ হয় সেই ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি গেলে একটা পেলিয়েটিভ স্টেন্ট দিয়ে দিতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় কিছুই করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা একটা ফিডিং জেজুনোস্টমি করে তার নিউট্রিশন মেনটেন করতে পারি। এখন এই ডিটেলস গুলি যদি তোমার কনসেপশনটা যদি ক্লিয়ার থাকে, এক্সামিনার যেভাবেই প্রশ্ন করে তুমি উত্তরগুলি দিতে পারবে। কিন্তু তুমি যদি মনে করো শুধু মুখস্থ করবা, তাহলে কিন্তু আমরা যখন এইরকম সিনারিও দিয়ে প্রশ্ন করব তুমি কিন্তু উত্তর দিতে পারবা না। কাজেই তোমাদেরকে আমি বলবো, আমি সবসময় বলি পড়াশোনা করতে গেলে তোমার বেলি লাভ বইটা ভালো করে পড়বা। এখন ইউটিউব, গুগল প্রচুর তথ্য আছে, সেগুলি তুমি পড়ো, জ্ঞান আহরণ করো এবং তারপর পেশেন্টও তোমার দেখতে হবে। অনেক জায়গায় আমরা পরীক্ষা নিতে যাই, সেখানে হচ্ছে পেশেন্টই পাওয়া যায় না। তোমরা যারা ডাক্তার হবা, যদি মনে করো পেশেন্ট না দেখে আসলে কি করে ডাক্তার হবা, তোমার অবশ্যই রুগী দেখতে হবে এবং এক্সামিনেশন গুলিও তোমার করতে হবে। তখনই তোমার এই লেভেলে কনফিডেন্স আসবে, তুমি উত্তরগুলি ভালো দিতে পারবা এবং তুমি পাশ করে একজন ভালো ডাক্তার হতে পারবা।
শুধুমাত্র পাস করার জন্য একটা সার্টিফিকেট নিয়ে তুমি চিকিৎসা করতে পারবে না। তখন এই সার্টিফিকেটটাই হচ্ছে তোমার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। আমি মনে করি আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমি বলি, তোমরা যারা ডাক্তার হতে চাও অবশ্যই ডেডিকেটেড হতে হবে, প্রচুর নলেজ অর্জন করতে হবে, রোগী দেখতে হবে, অনেস্ট থাকতে হবে এবং নিজেকে আপডেট থাকতে হবে, পরিশ্রমী হতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা বিভিন্ন চোতা পড়ো এবং পরীক্ষার সময় বিভিন্ন জনকে ধরো বলে দেওয়ার জন্য। আসলে এইভাবে হয়তো পাস করতে পারবা কিন্তু শিখতে পারবা না। অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার পাস করাটাও কষ্টসাধ্য হয়ে যাবে। এর জন্য আমি বলি, যারা এতদিন খুবই খামখেয়ালি করেছ, পড়াশোনা করো নাই বা মনে করছো না এমনি এমনি পাস করে যাব, আমি মনে করি ব্যাপারটা তো সহজ না। আমি সবসময় বলি জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা কি? কঠিন পরীক্ষা হচ্ছে এমবিবিএস পাস করা। এটার জন্য প্রচুর পড়তে হয়। আমার ঠিক মনে আছে সার্জারি পরীক্ষা মানে আমার কাছে খুবই কঠিন মনে হচ্ছে, এবং সার্জারি পরীক্ষার আগে এত পড়াশোনা করতে হয়েছে, যেমন চোখের নিচে কালি পড়ে গেছে। অনেকে দেখা গেছে মানে পড়াশোনা করতে করতে ওই পেশাব করার জন্য মানে ওয়াশরুমে যাওয়ার জন্য সময় পায় নাই, এর অবস্থা হয়েছে। এখন তোমরা যারা ডাক্তার হওয়ার চিন্তা করছো, আমি মনে করি সময় নষ্ট না করে নিজেকে তৈরি করার জন্য এখনই সময়। এখন যদি ভালোভাবে পড়ো তুমি ভালোভাবে পাশও করতে পারবা, ইন্টার্নশিপ করতে পারবা, তোমার পোস্ট গ্রাজুয়েশনটাও করাটা সহজ হবে। আমরা দেখি পোস্ট গ্রাজুয়েশনে অনেক ছাত্রছাত্রীরা আসে যারা এমবিবিএস লেভেলে অনেক ফাঁকি দেয়। এর ফলে কিন্তু তারা আগাতে পারে না, বারবার ফেল করে এবং ডিপ্রেশনে ভুগে। আমরা যারা ডাক্তার হতে চাই তাদের ক্ষেত্রে ডিপ্রেশন রাখা যাবে না। নিজে জানতে হবে, মানুষকে চিকিৎসা দিতে হবে। তুমি যখন মানুষের চিকিৎসা দিবা ভালো হবে, মানুষ তোমাকে ভালো বলবে, তখন দেখবা এটি তোমার একটা স্যাটিসফ্যাকশন। এবং তুমি ভালো চিকিৎসা দিলে তোমার আর্নিংও ভালো হবে। তোমার অর্থের পিছনে দৌড়াতে হবে না, অর্থই তোমার পিছনে দৌড়াবে। এটার জন্য নিজেকে তৈরি করতে হবে, সেটি আমি বলবো। এবং সেইভাবেই তোমরা প্রচুর পরিমাণে পড়াশোনা করবা এবং নিজেকে এভাবে তৈরি করবা। তারপর দেখো, হোয়াট আর দ্য সাইন্স অফ ইনঅপারেবিলিটি ইন ইউর কেস, অর্থাৎ কখন বোঝা যাবে এই রোগীটার অপারেশন করা যাবে না। কি কি দেখে? দেখো এই পেশেন্টের একটা এপিগ্যাস্ট্রিক ক্লাম্প আছে, এই পেশেন্টের যদি লিভারে মেটাস্টেসিস থাকে, তার পেশেন্টের যদি দেখা যায় অ্যাসাইটিস রয়েছে এবং রোগীর এর সাথে কোমরবিডিটি আছে। কোমরবিড মানে ডায়াবেটিস, অ্যালবুমিন লেভেল কম দেখা যায়, সেই ক্ষেত্রে তুমি যদি অপারেশন করো তখন দেখা যাবে বাস্ট অ্যাবডোমেন হচ্ছে, তারপরে পেশেন্টের ইনফেকশন হচ্ছে। এই ক্ষেত্রে পেশেন্টের পেলিয়েশন ছাড়া অন্য কিছু দেয়া যাবে না। দুইটা টার্ম খুবই পরিচিত, একটা হচ্ছে ইনঅপারেবিলিটি আর একটা হচ্ছে রিসেক্টেবিলিটি। হ্যাঁ, এখন অপারেশন রিসেক্টেবিলিটি হচ্ছে তুমি ল্যাপারটমি করলা, তারপর পেশেন্টটা অপারেশন করতে পারলা কিনা, টোটাল টিউমারটা রিসেকশন করা যাচ্ছে কিনা, সেটা এই নলেজ গুলো তোমার জানতে হবে। যদি এটা, তারপর হাউ উইল ইউ ম্যানেজ সাচ ইনঅপারেবল কেস। এখন একটা রোগীর যখন অপারেশনই করা যাবে না, তখন কি একটু আগে আমি বললাম, সেটা হচ্ছে তোমার পেলিয়েটিভ। যেমন আমরা একটা স্টেন্টিং করতে পারি, গ্যাস্ট্রোজেজুনোস্টমি করতে পারি। তার মানে ক্যান্সারটা ফেলবো না, রোগীটা যেন খেতে পারে যে অংশে ক্যান্সার নাই, স্টোমাকের উপরের অংশ যেমন ফান্ডাস এবং জেজুনমের সাথে একটা গ্যাস্ট্রোজেনোস্টমি টিউব দিয়ে দিতে পারি। এই হ্যাঁ, এবং যেই ক্ষেত্রে কিছুই করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটা ফিডিং জেজুনোস্টমি করে দিয়ে আসতে পারি। দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে উত্তর দিতে হবে। তোমার যদি এই বিষয়ে ভালো জ্ঞান না থাকে তাহলে কিন্তু এই উত্তর দিতে পারবো না, আমার লেকচার ক্লাস করেও কোনো হবে না। আমি শুধু তোমাদের একটা ভিশন দিতে যাচ্ছি, যেন তোমরা
টেক্সট বই পড়ো এবং পেশেন্ট দেখো এবং এই রোগগুলি সম্পর্কে তোমার ভালো একটা কনসেপশন থাকে। এখন কনসেপশন ভালো না থাকলে তুমি ভালোভাবে উত্তর দিতে পারবা না। আরেকটা সিনারিও দেখো, যেমন a 30 years old male present with upper abdominal discomfort and fullness after meal and relieved after vomiting for 6 months. On examination, patient is cachectic and there is a visible peristalsis in the upper abdomen. দেখো এই ক্ষেত্রে হচ্ছে a 30 years old male present with upper, আমার মনে হয় আজকে আমার একটু ব্যস্ততা রয়েছে, আজকে এক প্রশ্নটা দিয়ে আমি শেষ করি। আমি আবার হয়তো ক্লাস নিব এবং বাকি জিনিসগুলো আলোচনা করব। এ বলি আজকে আমি শেষ করছি। ধন্যবাদ।